আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের রুটিন অনুযায়ী এখনকার ক্লাস সমাজকর্ম বিষয়ের দ্বিতীয় অধ্যায়, আজকে 10 নম্বর ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের শেষ যে আলোচ্য বিষয় শিল্প বিপ্লব, এটি আমাদের আজকের আলোচনা হবে। সকলকে সুপ্রভাত জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা একটু আমাদের গত ক্লাসগুলো যদি ফিরে দেখি, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা ছিল সেটা হচ্ছে যে সমাজকর্মের বিকাশে বিভিন্ন আইন এবং বিভিন্ন সংগঠনের ভূমিকা। এই আইন এবং সংগঠনের ভূমিকার মধ্যে আমরা 1601 সালের দরিদ্র আইন, 1834 সালের দরিদ্র আইন, 1905 সালের দরিদ্র আইন কমিশন এবং কয়েকটি সংগঠন, যে সংগঠনগুলির মধ্যে আছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এবং CSWE, কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। আজকের আলোচ্য বিষয় আমাদের শিল্প বিপ্লব ধারণা, এর বৈশিষ্ট্য এবং এর প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে বিষয়টি আলোচনায় আমরা নিয়ে আসব শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব আমাদের সমাজকর্মের ক্ষেত্রে শুধু না, বা সমাজকর্মের উদ্ভবের ক্ষেত্রে শুধু না, সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, সেটি হলো শিল্প বিপ্লব। আমরা যদি মূল আলোচনায় চলে আসি, তাহলে বলা যায় যে গতিশীলতা বা পরিবর্তনশীলতা সমাজের চিরন্তন এবং শাশ্বত ধর্ম। সভ্যতার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের প্রয়োজনে মানুষ উৎপাদনের ধরন, উৎপাদনের বিভিন্ন ধরনের উপকরণ এবং কৌশল, এগুলো ব্যবহার করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের মধ্য দিয়ে সমাজে একটা গতিশীলতা নিয়ে এসছে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সমগ্র বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই বিপ্লব অর্থনৈতিক ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে বস্তুগত সমৃদ্ধি ও সুখ স্বাচ্ছন্দ্য বয়ে এনে আধুনিক শিল্পভিত্তিক সমাজের উদ্ভব ঘটায়। অর্থনৈতিক দিক দিয়ে এটি যেমন একটি বিরাট বড় আশীর্বাদ, ঠিক একইভাবে সামাজিক ক্ষেত্রে কিন্তু এটি আবার মানুষের জীবনে বা সমাজ জীবনে একটা অভিশাপ রূপে দেখা দেয়। কিরকম অভিশাপ? সেই অভিশাপগুলো হচ্ছে এই শিল্প সমাজ বা শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে উৎপাদন ক্ষেত্রে যে একটা ব্যাপক পরিবর্তন আসলো, সেই পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে পারিবারিক ভাঙন চলে আসছে। তারপরে যে প্রচলিত যে আমাদের উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থায় একটা পরিবর্তন আসার ফলে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে। মানুষ শহরায়নের কারণে বা শিল্পায়নের কারণে শহরমুখী যখন হচ্ছে, এই শহরমুখী প্রবণতার জন্য বাসস্থান সমস্যা, মানুষ যখন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেখান থেকে বিভিন্ন ধরনের নৈতিক অবক্ষয় এবং বহুমুখী প্রবণতা, এগুলো কিন্তু মানুষের মানবিক বিপর্যয় ডেকে আনে। এই অবস্থা, এই যে বিভিন্ন ধরনের মানবিক বিপর্যয়, এই মানবিক বিপর্যয়গুলো রোধ করার জন্য বা মানবিক বিপর্যয়গুলোকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য, কেননা এই যে অসুবিধা, এই অসুবিধাগুলো কিন্তু থাকবেই বা অসুবিধাগুলো হবেই। এটার কার্যকরভাবে এটাকে, এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা, এই জন্য কিন্তু সৃষ্টি হয়েছিল বা সৃষ্টি হয়েছে আধুনিক সমাজ কল্যাণের বা
যেটার পরিশীলিত রূপ বলা হচ্ছে সমাজকর্ম। এই সমাজকর্মে আমরা যদি শিল্প বিপ্লবের পটভূমির দিকে যাই, তাহলে বলা হচ্ছে কি যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বলতে 1700 যে শতকটি, এই 17 শতকের মাঝামাঝি অর্থাৎ 1760 খ্রিস্টাব্দ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ অর্থাৎ 1850 সাল পর্যন্ত ইংল্যান্ড এবং এর পার্শ্ববর্তী ইউরোপীয় যে দেশগুলো ছিল এগুলোতে শিল্প বিপ্লব সংগঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তার লাভের ফলে শিল্প বিপ্লবের সূচনা হয়। এই যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবিস্তার, মানে দেখা যাচ্ছে কি যে একের পর এক নতুন নতুন জিনিস আবিষ্কার, এবং এই আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সকল কিছু ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসে। এর মধ্যে বলা হচ্ছে জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন, কার্টরাইটের শক্তিচালিত তাঁত বা পাওয়ারলুম, স্টিফেনসনের রেলওয়ে ইঞ্জিন ইত্যাদি আবিষ্কার বা উদ্ভাবন এটি একটি ব্যাপক পরিবর্তন আনে। আমরা যদি এই বর্তমান সময় না, আমাদের একটু অতীতের দিকে ফিরে যাই, তাহলে যে জেমস ওয়াট যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলেন, আমরা প্রথমে এই ছবিতে দেখতে পাচ্ছি একটা পাল তোলা নৌকা, বড় নৌকা কিন্তু পাল তোলা। এর পরের ধাপ কিন্তু চলে আসলো জেমস ওয়াটের এই বাষ্পীয় ইঞ্জিন, যেখান থেকে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে যে জাহাজটির বা নৌযানের যে ছবিটি আছে সেখানে কিন্তু একটা ধোঁয়ার ব্যাপার আছে, বা এখানে বাষ্প তৈরি করে সেই বাষ্পীয় শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু এই ইঞ্জিনটা চলছে। এবং পরবর্তীতে সব থেকে শেষে আমরা দেখছি অত্যাধুনিক যে শিপগুলো বা জাহাজগুলো, এইগুলো, এই যে একটা পরিবর্তন, ঠিক একইভাবে এইরকম পরিবর্তন আসে কিন্তু কোথায়, এই যে আমাদের বয়ন শিল্পের ক্ষেত্রে বা তাঁত শিল্পের ক্ষেত্রে। এখানে আমরা দেখছি যে একটা হ্যান্ডলুমের ব্যবহার, অর্থাৎ হস্তচালিত যে তাঁত, সেই তাঁতের ব্যবহার। এই আমরা প্রথম ছবি বা দ্বিতীয় ছবিতে যদি খেয়াল করি, তাহলে এখানে মানুষ তাঁতে কাপড় বুনছে। আর পরবর্তী যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু এই যে পাওয়ারলুম, যেটা মেশিনে কাপড় তৈরি করা হচ্ছে, এই কার্টরাইট এরকম শক্তিচালিত তাঁতের ব্যবস্থা করেন। এরপরে যদি আমরা আসি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা রেলগাড়ি, যেটা কিন্তু ঘোড়ায় টানা। রেলগাড়ির সূচনা কিন্তু এভাবে ঘোড়ায় টানা রেলগাড়ির মাধ্যমে। এরপর স্টিফেনসন তিনি কি করলেন, তিনি এই যে স্টিম ইঞ্জিন সমৃদ্ধ রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করলেন। এই সব স্টিম ইঞ্জিন সমৃদ্ধ, আমরা তো ঘোড়ায় টানা রেলগাড়ি এটা তো আমরা কল্পনায় আনতে পারি না, তাই না? ঠিক একইভাবে এইরকম ইঞ্জিনগুলো কিন্তু এখন দেখা যায় না। যেখানে যেখানে রেলওয়ের জাদুঘর বা এরকম কিছু আছে, সেখানে কিন্তু এই কোন ইঞ্জিন সেখানে কিন্তু তারা স্মারক হিসাবে রেখে দিয়েছে। আর সর্বশেষ আমরা দেখছি যে একটি বুলেট ট্রেন, যেখানে কিন্তু এরকম ধোঁয়া বা ইয়ের ব্যবস্থা নেই, সম্পূর্ণভাবে ইলেকট্রিসিটি দ্বারা এবং এটা চুম্বকীয় একটি ম্যাগনেটিক পদ্ধতিতে এই বুলেট ট্রেনগুলি চলে, যেগুলির গতিবেগ বলা যায় যে অনেক ক্ষেত্রে পার আওয়ার 300 কিলোমিটার বা 400 কিলোমিটার। এই যে আমরা ছবিতে নিয়ে আসলাম, এই যে ঘোড়ায় টানা রেল, অথবা পরবর্তীতে আসলো বাষ্পীয় ইঞ্জিন সমৃদ্ধ রেল, আর পরবর্তীতে সর্বশেষ আধুনিক যুগে আসছে এই যে বুলেট ট্রেন। এরকম ভাবে কিন্তু যে পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনের যে বিষয়টি, এটাকেই বলা হচ্ছে মূলত শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব, যেটার ইংরেজি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই শব্দটি ইংরেজি শব্দ যথাক্রমে ইন্ডাস্ট্রি এবং রেভলিউশন, এই দুটোর মিলিত রূপ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রি শব্দটি উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে। এই ইন্ডাস্ট্রিয়া থেকে ইন্ডাস্ট্রি শব্দটি এসছে, যার অর্থ হচ্ছে, উৎপত্তিগত অর্থ হচ্ছে দক্ষতা, যোগ্যতা ও সমৃদ্ধশালী হওয়া। অন্যদিকে রেভলিউশন, যার অর্থ হচ্ছে বিপ্লব।
বিপ্লব বলতে কি বোঝায়? সাধারণত বিপ্লব বলতে একটা ব্যাপক পরিবর্তন বা আমূল পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, দ্রুততর পরিবর্তন বা সুদূর প্রসারী একটা মৌলিক পরিবর্তনকে বোঝায়। তাহলে মানব সমাজে প্রতিষ্ঠিত যে চিরাচরিত অবস্থা ছিল, এই চিরাচরিত অর্থাৎ ট্র্যাডিশনাল যে একটা অবস্থা ছিল, এই ট্র্যাডিশনাল অবস্থাটার কি করা হলো? সুদূর প্রসারী মৌলিক পরিবর্তনের নবরূপায়ন বা নতুন রূপায়নই হচ্ছে বিপ্লব। এই শিল্প বিপ্লব যে ধারণাটি, এই ধারণাটি নিয়ে আসেন প্রখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টোয়েনবি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু এই রকম জায়গা থেকে প্রশ্ন থাকতে পারে। এটি আমরা যদি জ্ঞানের প্রশ্ন বলি বা অনুধাবনের প্রশ্ন বলি, অথবা যদি আমরা এমসিকিউ এর প্রশ্নের কথা বলি, সেখানে কিন্তু এরকম থাকতে পারে। যেমন আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডাস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি। আবার বলা যায় যে সর্বপ্রথম শিল্প বিপ্লব এই ধারণাটি কে দিয়েছিলেন। তাহলে যদি আমরা প্রথমে যে প্রশ্নটির কথা আমরা বললাম, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি শব্দটির উৎপত্তি কোথা থেকে? ইন্ডাস্ট্রি শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে। আবার যদি বলা হয় বা প্রশ্ন থাকে আমাদের যে সর্বপ্রথম কে এই শিল্প বিপ্লব কথাটি নিয়ে আসেন, তাহলে খুব সহজে আমরা উত্তরটি পাবো। সেটি হলো প্রখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টোয়েনবি। এখন আমরা দেখি যে শিল্প বিপ্লব বলতে মূলত কি বোঝায়। আমরা শিল্প বিপ্লব বলতে যেটা বোঝাই, আর্নল্ড টোয়েনবি যেটা বলেছেন যে 1760 সাল থেকে 1850 সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন সাধনে যে অভূতপূর্ব সাফল্যের ভিত্তি রচিত এবং বিকশিত হয়, তাই মূলত শিল্প বিপ্লব। তাহলে কি হচ্ছে? যে ইউরোপের বিভিন্ন দেশে উৎপাদন প্রক্রিয়ায় যে একটা ব্যাপক পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা কি সাফল্যমণ্ডিত পরিবর্তন বা সফল হওয়ার একটা পরিবর্তন, এটাই হচ্ছে মূলত শিল্প বিপ্লব। প্রফেসর উইলিয়ামের মতে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বৈজ্ঞানিক প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের প্রয়োগ এবং যে বৈপ্লবিক পরিবর্তন আসে তাকেই শিল্প বিপ্লব বলে। তাহলে আমরা আর্নল্ড টোয়েনবির যে সংজ্ঞা অথবা প্রফেসর উইলিয়ামের যে সংজ্ঞা, দুইটা সংজ্ঞাই কিন্তু প্রায় একই। আবার যদি আমরা ডব্লিউ রস্টের যে শিল্প বিপ্লব সম্পর্কে যে তার সংজ্ঞা বা মত, সেটি হচ্ছে শিল্পায়নের পদার্পণের প্রক্রিয়াকেই শিল্প বিপ্লব বলে। অর্থাৎ শিল্প বিপ্লবের কিন্তু একটা ইতিবাচক ফলাফল হচ্ছে শিল্পায়ন, আর এই শিল্পায়নে পদার্পণের প্রক্রিয়াই হলো শিল্প বিপ্লব। তাহলে উপরের সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি? শিল্প বিপ্লব একটি ধারাবাহিক বা ক্রমান্বয়ে আধুনিক শিল্প ব্যবস্থার রূপরেখা তৈরি করে। ধারাবাহিক প্রক্রিয়া বা যেটা আধুনিক শিল্প ব্যবস্থার রূপরেখা তৈরি করে, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু তোমাদের চিন্তার জগৎটাকে প্রসারিত করো, তাহলে এটি বুঝতে পারবে যে বিভিন্ন ক্ষেত্রে যে আবিষ্কারগুলো হচ্ছে, আবিষ্কার কিন্তু একটা জায়গায় থেমে নাই। খুব সহজভাবে বা সাধারণভাবে আমরা বলতে পারি যে এই যে তোমাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোনগুলি আছে, বা তোমরা যে ফোনগুলিতে আমাদের ক্লাস করছো বা ব্যবহার করছো, এটি আমাদের এই দেশে একেবারে অতি সম্প্রতি, অর্থাৎ এইরকম এই মোবাইল ফোনের ব্যবহার এটি এসছে মাত্র আমাদের 20 থেকে 25 বছর আগে। আস্তে আস্তে এই ফোনগুলো উন্নতি হতে হতে এখন কিন্তু অ্যান্ড্রয়েডের দিকে আমরা চলে গেছি, বা তুমি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে থেকে তুমি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আরেকটি জায়গার সাথে তুমি যুক্ত হয়ে যাচ্ছ। এবং তোমরা যে ফোনটি ব্যবহার করছো, তুমি হয়তো বা ধরে নিচ্ছি আমরা যে এই কলেজে ভর্তি হওয়ার পর এই ফোনটি কিনেছো, তুমি দেখো যে তোমার ভর্তির ইয়েটা প্রায়
4-5 মাস হয়ে গেছে, এর মধ্যে এই ফোনগুলি কিন্তু আরো নতুন নতুন ভার্সন বা নতুন নতুন অপশন নিয়ে এসছে। এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটি শুধু আমরা ফোনের ক্ষেত্রে না, আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে পণ্যগুলি ব্যবহার করে থাকি, এই পণ্যগুলির ক্ষেত্রেও কিন্তু আমরা এই একই রকমের অবস্থা দেখতে পারি। যে আজকে যেটি আছে 1 মাস পর বা 6 মাস পর এটির কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ঘটে যাচ্ছে, এবং এই পরিবর্তনটা ঘটছে প্রায় প্রতিটি ক্ষেত্রে। এই জন্যই বলা হচ্ছে যে শিল্প বিপ্লব একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটি একটা জায়গায় স্থবির হয়ে বা থেমে নেয়, এটি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আর এটা কি করছে, আধুনিক শিল্প ব্যবস্থার একটি রূপরেখা তৈরি করে দিচ্ছে। এতে করে হচ্ছে কি, যে সমাজে একটা সুদূর প্রসারী পরিবর্তন, অর্থাৎ সভ্যতার সূচনা লগ্ন থেকে আমাদের যে কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ছিল, এই কৃষিভিত্তিক অর্থনীতি আমাদের কিন্তু এখন পরিবর্তিত হয়ে চলে গেছে শিল্পভিত্তিক অর্থনীতিতে। কৃষির উৎপাদন আছে, কিন্তু সেখানেও কিন্তু শিল্পের ছোঁয়া আছে। যদি আমরা কৃষির দিকে দেখি, আমরা আধুনিক যে প্রযুক্তিগুলো বা কলাকৌশলগুলো কৃষিতে ব্যবহার করা হচ্ছে, আমাদের প্রচলিত সেই গরুর লাঙলের পরিবর্তে আমরা এখন ট্রাক্টর বা পাওয়ার টিলার ব্যবহার করছি। আমরা জৈব সারের পরিবর্তে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করছি, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছি। এই যে এগুলোর ব্যবহার হচ্ছে, এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে শিল্প ভিত্তিক অর্থনীতি। কৃষিটাও কিন্তু অনেকটা শিল্পের উপরে নির্ভর হয়ে গেছে। আমরা যদি আমাদের সেই প্রচলিত নিয়মে শস্য উৎপাদন এবং সেটাকে প্রসেসিং করা, খুব বেশি বা অন্য পণ্যের দিকে আমরা অন্য শস্যের দিকে যাব না, যদি ধান থেকে চাল করার কথা বলি, তাহলে এখন কিন্তু একটি অটো রাইস মিলে খুব সহজেই প্রতিদিন কয়েকশো মন বা 1000 মন পর্যন্ত কিন্তু ধানকে চালে রূপান্তরিত করা হচ্ছে। আর আমাদের সেই প্রচলিত ব্যবস্থায় হয়তো সেখানে ঢেকিতে বা অন্য কোনো প্রসেসে সেই ধানগুলো সিদ্ধ করা এবং সেগুলোকে ঢেকিতে প্রসেস করা বা চালে রূপান্তরিত করা, এই কাজগুলো করতে হতো। তাহলে আমরা দেখছি যে কৃষির মধ্যেও কিন্তু এই শিল্পভিত্তিক কৃষি এখন হয়ে গেছে, অর্থাৎ শিল্পের ব্যাপক প্রসার, দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার, বৈজ্ঞানিক প্রযুক্তির উত্তরোত্তর ব্যবহার, অবাধ বাণিজ্য নীতি, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার দ্রুতশীলতার মাধ্যমে গড়ে ওঠে শিল্প বিপ্লবের ভিত্তি। আর এই শিল্প বিপ্লবের মাধ্যমেই মানুষের জীবনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তনের পথ ধরে সূচিত হয়েছে নবযুগের বা নতুন যুগের। আমরা আমাদের চারিদিকে আমাদের জীবন দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে শিল্প বিপ্লবের যে এই যে নতুন যুগের ধারা, এই নতুন যুগের ধারার মধ্যে কিন্তু আমরা নিজেরাও অবস্থান করছি। আমরা এই যে করোনাকালীন সময় বা এই যে অতিমারি বা মহামারী যেটাই আমরা বলি না কেন, এই সময় আমরা কিন্তু অনলাইনে তোমাদের যে ক্লাসগুলো চালিয়ে নিয়ে যেতে পারছি, এটাও কিন্তু একটা শিল্প বিপ্লবেরই ফলশ্রুতি বা এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন, তার কিন্তু একটা নবযুগের সূচনা। যদি এই উন্নতিটা না হতো, যদি ইন্টারনেট আবিষ্কার না হতো, যদি তোমার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন বা ইন্টারনেট সমৃদ্ধ ফোন না থাকতো, তাহলে কিন্তু আমাদের পক্ষেও ক্লাস দেওয়া সম্ভব হতো না। বা এই যে আমাদের এই ক্লাসের আয়োজন, তোমরা যত সুন্দরভাবে বা যত ভালোভাবে ক্লাস করো, সেই স্বাদ তোমরা পাচ্ছ না, কিন্তু কিছুটা হলেও কিন্তু তোমাদের সাথে বা আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের একটা সম্পর্ক বা একটা কি বলা যায়, কানেকশন তৈরি হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা নতুন যুগের সূচনা করেছে। আজ থেকে যদি 10 বছর আগে এইরকম কোনো মহামারী আসতো, আমার একান্ত ব্যক্তিগত ধারণা যে আমরা কিন্তু এইভাবে প্রযুক্তির ব্যবহার করে হয়তোবা আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে এই ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারতাম না। যাই হোক, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই এতক্ষণ যে আলোচনাটুকু করলাম, এই আলোচনা তোমরা বুঝতে সক্ষম হয়েছ। যে বিষয়টি হচ্ছে যে শিল্প বিপ্লব একটি
ধারাবাহিক প্রক্রিয়া এবং ক্রমাগত বা ক্রমান্বয়ে আধুনিক শিল্প ব্যবস্থার একটা এখানে কি করে রূপরেখা তৈরি করে দিচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, এই যে নতুন নতুন বৈজ্ঞানিক যে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এই প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের প্রত্যেকটা দিকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক সকল ক্ষেত্রে একটা বিশাল বড় পরিবর্তন নিয়ে আসছে। এ হচ্ছে শিল্প বিপ্লবের বিষয়। এখন আমরা দেখি যে শিল্প বিপ্লবের কি কি বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলো আছে। যে কোনো কিছুর আমরা কিন্তু একটা বৈশিষ্ট্য বা বিশেষত্ব দেখি বা বিশেষত্ব থাকে। সেই বিশেষত্বটা কি? বিশেষত্ব প্রথমেই বলা হচ্ছে বৃহদায়তন শিল্পের বিকাশ। এই যে বৃহদায়তন শিল্পের বিকাশ অর্থাৎ বড় বড় শিল্পের বিকাশ। আমরা যে ধান থেকে চাল করার কথা বললাম, এটা আমরা যদি ওই ঢেকির যুগ বা আমরা যে বিভিন্ন ভাবে আমাদের কায়িক শ্রম বা হস্তচালিত মানে হাতের ব্যবহার দিয়ে আমরা যেভাবে চালের প্রসেস করতাম, সেটা পরে কি হলো, একটা এই যে হাস্কিং মিল বা ছোটখাটো গ্রামাঞ্চলের দিকে বা শহরাঞ্চলে এখনো আছে, কিন্তু বিদ্যুতের ব্যবহারের ফলে ছোট ছোট মিল, হাস্কিং মিল, যেখানে কিন্তু ধান ঢেলে দিলে চাল হয়ে যেটা বের হয়। এটির পরিবর্তন হয়ে কি হয়েছে, বড় বড় অটোমেটিক রাইস মিল। আমাদের শিক্ষার্থীরা অনেক জায়গায়, তোমরা হয়তো তোমাদের যে এলাকায় তোমরা অবস্থান করো, তোমরা তোমাদের বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে তোমরা দেখেছো যে বড় বড় রাইস মিল, অর্থাৎ সেই যে আমাদের ছোট যে হাস্কিং মিল ছিল বা ধানকে চাল করার যে প্রসেসটা ছিল, সেই প্রসেসের পরিবর্তন হয়ে কি হয়েছে, এখানে বড় বা বিশাল আয়তন অটোমেটিক রাইস মিল, যেখানে প্রতিদিন কয়েক হাজার মন ধানকে চালে রূপান্তরিত করা হচ্ছে। অথবা অন্য ক্ষেত্রে আমরা যদি যাই, আমরা যেটি একটি ছবি ব্যবহার করেছিলাম, আমরা হ্যান্ডলুমের ছবি বা হস্তচালিত তাঁতের ছবি, সেইখানে যে পাওয়ার লুম গুলো, এটা কিন্তু আমরা যেখানে তাঁতিরা কাপড় তৈরি করে, সেই সব জায়গায় কি দেখি, হয়তো সারাদিনে একটি শাড়ি বা একটি লুঙ্গি একজন তাঁতি তৈরি করতে পারে, অথবা 2 দিনে একটি কাপড় তৈরি করতে পারে, একটি শাড়ি বা একটি লুঙ্গি এটি তৈরি করতে তার 2 দিন সময় লেগে যেতে পারে। কিন্তু একটা পাওয়ার লুমে কিন্তু প্রতিদিন কয়েকশো গজ বা কয়েক হাজার গজ কাপড় তৈরি হচ্ছে। অর্থাৎ এই শিল্পটা বৃহদায়তন বা বড় আকারের বা বড় মানে কল কারখানা সমস্ত কিছু মিলে এই ধরনের শিল্পের বিকাশ, এটা শিল্প বিপ্লবের একটা বৈশিষ্ট্য। তারপর বলা হচ্ছে প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কার। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রযুক্তির আবিষ্কার। তোমরা যদি খেয়াল করে দেখো যে ওই যে ছোট ছোট হাস্কিং মিলে যে চালগুলো তৈরি করা হতো, সেখানে এখন কি হয়েছে, এই সব হাস্কিং মিলে তৈরি চালে কিন্তু অনেক সময় দেখা যায় যে খুদ হয়ে যায় বা ওই যে চাল ভেঙে ছোট হয়ে যায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে ওই মানে আমাদের এই রাজশাহী অঞ্চলের প্রচলিত ভাষায় বলে মরা চাল, কালো কালো চালের মধ্যে কিছু ইয়ে থাকে, ওয়েস্টেজ জিনিস থাকে। এইগুলো কিন্তু প্রযুক্তির ব্যবহারে এই কালার শর্টিং পদ্ধতির মাধ্যমে কিন্তু সেই সব রাইস মিলে এটাকে শর্টিং করে এটাকে বাদ দেওয়া হচ্ছে। এই যে প্রযুক্তির ব্যবহার, অথবা তোমরা যে অবস্থায় এখন ক্লাস করছো, এই ক্লাসটিতে
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটু পিছিয়ে ছিলাম। আমরা আবার আমাদের আলোচনায় আসি। আমরা যেটা বলছিলাম যে শিল্প বিপ্লবের যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে বললাম কি, যে বৃহদায়তন শিল্প, অর্থাৎ এখন আর সেই ছোট ছোট শিল্প কলকারখানাগুলো কিন্তু নেই। এখন সব শিল্প কলকারখানা কিন্তু একটি বড় বড় শিল্পের রূপ লাভ করেছে। খুব সাধারণ আমাদের বাড়ির পাশের যে আমরা সেই ধানের মিল বা হাস্কিং মিল সম্পর্কে আমরা বলছিলাম, সেটা কিন্তু এখন রূপান্তরিত হয়েছে অটো রাইস মিলে, যেটি আমাদের সম্পূর্ণভাবে একটা বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান। এছাড়াও যদি আমরা আমাদের যে দৈনন্দিন আমরা পোশাক ব্যবহার করি, এই পোশাকের ক্ষেত্রেও যদি আমরা যাই, যদিও এখন শহর গ্রাম বিভিন্ন জায়গায় টেলার মাস্টার বা দর্জিরা আছেন, তারপরেও কিন্তু আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের এখন রপ্তানি পণ্যের মধ্যে সব থেকে বড় পণ্য হচ্ছে গার্মেন্টস পণ্যগুলি। এটিও কিন্তু একটি বৃহদায়তন বা বড় একটা শিল্প হিসাবে রূপ লাভ করেছে। ঠিক একইভাবে প্রত্যেকটা শিল্প কলকারখানার ক্ষেত্রেই কিন্তু আর সেই যে গৃহকেন্দ্রিক বা ক্ষুদ্র ক্ষুদ্র বা কুটির শিল্প ভিত্তিক যে ব্যবস্থাগুলি ছিল, সেই ব্যবস্থার একটা পরিবর্তন এসছে। এরপর আমরা আসি প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কার। আমরা দ্বিতীয় যেটা বলছি, প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কারটি কি, যে প্রতিনিয়ত যে নতুন নতুন আবিষ্কারগুলো হচ্ছে, এই আবিষ্কারগুলো কিন্তু এই বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে ঠিক একইভাবে একটা উৎপাদন প্রক্রিয়ায় একটা পরিবর্তন আসছে। আর এর ফলে হচ্ছে কি, যে বিভিন্ন উন্নয়নমূলক পরিবর্তন, অর্থাৎ যখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে, আমরা যদি সেই পুরোনো আমলের আমাদের বিভিন্ন অফিসগুলোতে যদি আমরা দেখি যে কোনো কিছু লেখার প্রয়োজন হলে বা একটু সুন্দর করে লেখার প্রয়োজন হলে সেগুলিকে টাইপ করা হতো, টাইপরাইটার মেশিনের মাধ্যমে টাইপ করা হতো। এখন সেখানে হচ্ছে কি, কম্পিউটারে সেটা টাইপ করে সেটা প্রিন্ট বের করা হচ্ছে। এবং একটা টাইপরাইটারের টাইপ, যদি তোমরা তোমাদের বাড়িতে কোনো পুরাতন এরকম কোনো কাগজ দেখো, তখনকার যে ছাপাটি বা লেখাটি আর এখনকার লেখাটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক একইভাবে যদি আমরা ছাপাখানা শিল্পের দিকেও যাই, অর্থাৎ যে প্রিন্টিং প্রেসগুলো, আগের যে বইগুলো এই মোটামুটি ভাবে 90 দশক বা 80 দশকের যে প্রিন্টেড বইগুলো, সেই বইগুলোর যদি আমরা ছাপানো অক্ষরগুলো দেখি, আর বর্তমান যে কম্পিউটারাইজড যে প্রেসগুলোতে বই ছাপানো হচ্ছে, সেখানে যদি আমরা এটা দেখি, তাহলে তার মধ্যে কি একটা আমরা উন্নয়নমূলক পরিবর্তন দেখতে পারবো। আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন ব্যবহার্য জিনিস, যে জিনিস, এই সামান্য মোবাইল ফোনের কথা বলি, যে আমরা যখন মোবাইল ফোন ব্যবহার শুরু করলাম, তখন বেশ বড় আকৃতির একটি মোবাইল ফোন, তার উপরে একটি অ্যান্টেনাও আছে এবং সেখানে শুধুমাত্র SMS আদান প্রদান করা যায়, এছাড়া আর কিছু না। স্ক্রিনটিও কালো। আস্তে আস্তে প্রযুক্তির যখন উন্নতি হতে থাকলো বা প্রযুক্তির ব্যবহার এখানে বাড়তে থাকলো, সেখানে কিন্তু আমরা একটা বড় ধরনের উন্নয়নমূলক একটা পরিবর্তন দেখলাম। এটি মোবাইল ফোন অথবা সেই রাইস মিল অথবা কাপড়ের এই গার্মেন্টস ফ্যাক্টরি, শুধু তা না, যদি আমরা চিকিৎসা ক্ষেত্রে দেখি, এখন এত বেশি চিকিৎসা শিল্প উন্নত হয়েছে যে সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ঔষধের ব্যবহার, সব ক্ষেত্রে কিন্তু একটা আমরা উন্নয়নমূলক পরিবর্তন দেখতে পাই। এরপর বলা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ব্যবহার। প্রাকৃতিক শক্তি বলতে এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, আমরা গ্যাস ব্যবহার করি, অথবা সোলার সিস্টেমে সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এগুলোই কিন্তু প্রাকৃতিক শক্তি। আর এই প্রাকৃতিক শক্তি ব্যবহার করে কি হচ্ছে, উৎপাদন প্রক্রিয়াতে এটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। যদি আমরা একটি রাইস মিলের কথা বলি, এই অটো রাইস মিলের কথা, সেখানে কিন্তু বিদ্যুৎ শক্তির ব্যবহার হচ্ছে। বিভিন্ন ধরনের যে গার্মেন্ট শিল্পগুলো আছে, সেখানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, গ্যাস ব্যবহার হচ্ছে, কোথাও কোথাও বিদ্যুৎ ব্যবহারের জন্য সোলার সিস্টেমের বিদ্যুৎ ব্যবহার করছে, আবার কোথাও এই বিদ্যুৎ উৎপাদনের জন্য
এই যে বাতাস বা বায়ু যেটাকে আমরা বলছি এটিকেও ব্যবহার করছে। তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদন প্রক্রিয়াতে প্রাকৃতিক শক্তির ব্যবহার হচ্ছে। আমরা সেই কয়লা থেকে কিন্তু আমরা এখন অনেক বেরিয়ে এসেছি। শুধু কয়লার ব্যবহার না, কয়লাও কিন্তু একটি প্রাকৃতিক শক্তি। তারপরে যদি আমরা বিভিন্ন জ্বালানি তেলের কথা বলি, অর্থাৎ পেট্রোলের কথা বলি, ডিজেলের কথা বলি বা অকটেনের কথা বলি, এগুলো কিন্তু কি করছে, প্রাকৃতিক শক্তির ব্যবহার হচ্ছে। আমরা যে ট্রেনের ছবিটি আমরা দেখেছিলাম, প্রথমে ছিল ঘোড়ায় টানা ট্রেন, এরপরে সেটা যখন ইঞ্জিনে আসলো সেখানেও কিন্তু প্রাকৃতিক শক্তির ব্যবহার। কি প্রাকৃতিক শক্তির ব্যবহার? কয়লার ব্যবহার হচ্ছে। আবার বর্তমানে যে বুলেট ট্রেন, এখানে কিন্তু ব্যবহার হচ্ছে ইলেকট্রিসিটি। তাহলে এই যে উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির ব্যবহার হচ্ছে। নেক্সট আমরা আসি শ্রম বিভাজন ও কর্মবিশেষীকরণ। শ্রম বিভাজন ও কর্মবিশেষীকরণ বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু কাজের সেক্টরগুলো ভাগ হয়ে গেছে। খুব সাধারণভাবে আমরা যে পোশাকটি পরে আছি, আমি যে পোশাকটি পরে আছি, এই যে আমার এই শার্টটি, এই শার্টে কিন্তু এখানে এগুলোতে বাটন বা বোতাম আছে। দেখা যাচ্ছে কি যে কোনো একটি বড় প্রতিষ্ঠান এই বোতামগুলো তৈরি করছে, অথবা আমরা যে ব্যাগটি ব্যবহার করছি সেই ব্যাগে যে চেন বা জিপার আমরা যেটাকে বলি, এটারও কিন্তু বিশাল বড় ফ্যাক্টরি বা কারখানা আছে। তাহলে যারা জিপার উৎপাদন করছে অথবা বাটন বা বোতাম উৎপাদন করছে অথবা মেশিন উৎপাদন করছে, তারা শুধু সেটাই করছে, এবং সেইখান থেকে এই যে শ্রম বিভাজনের ফলে সেই উৎপাদিত পণ্যটি অন্য আরেকটি জায়গায় গিয়ে সেটি একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করছে। আমরা যদি এই মুহূর্তে আমার সামনে এই যে দুটি আমাদের মার্কার পেন আছে, একটি লাল এবং একটি কালো মার্কার পেন, এর ভিতরে লিকুইড কালি আছে আর বাইরের আবরণটি একটি প্লাস্টিক এর ব্যবহার আছে। দেখা যাচ্ছে কি এই যে কোম্পানি এই কলমটি তৈরি করেছে বা এই কলমটি তৈরি করেছে, এই কোম্পানি করছে কি, কোনো একটি কোম্পানি এই যে এখানে এর যে নামটি লেখা আছে, এই নামটি কোনো একটি ওই প্রিন্টিং প্রেস জাতীয় জায়গা থেকে এটি হচ্ছে। এই প্রথমে এই মানে বডিটি তৈরি হচ্ছে, হয়তো অন্য একটি কোম্পানি তারা এর ভিতরে যে লিকুইড যে ইঙ্ক বা কালিটি আছে সেটিকেও তৈরি করছে, আবার এই কাভার বা যেটির মধ্যে এটি আছে এটিকে তৈরি করছে। যখন আবার এটি অর্থাৎ এই কলমটি বা কলমগুলো একটা বক্সে থাকছে, সেই কাগজও কিন্তু এক ধরনের কোম্পানি বা একটি কোম্পানি উৎপাদন করছে, এবং সেখান থেকে সেটা প্রেসে এই কলমের বা ব্র্যান্ডের নাম দিয়ে তারপর তার কাছে আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই শ্রমগুলো কিন্তু বিভাজন হচ্ছে। কৃষক ধান উৎপাদন করছে, সে সেটা বিক্রি করে দিচ্ছে, একজন অটো রাইস মিলের মালিক তিনি ওই ধানটি কিনে নিচ্ছেন, ধানটিকে চালে রূপান্তরিত করছেন। আর আমরা প্রচলিত যে বা আমাদের সনাতনী বা আমাদের ঐতিহ্যগত যে ব্যবস্থা ছিল যে কৃষক ধান উৎপাদন করছে, সেই কিন্তু সেই ধানটাকে প্রসেস করে চাল উৎপাদন করছে। বিষয় আসে নেক্সট বলা হচ্ছে গণতন্ত্রের বিকাশ। গণতন্ত্রের বিকাশ এর সাথে কি করে আসলো? এটি তো সম্পূর্ণ একটি অন্য ধরনের বিষয়। আমরা কিন্তু বলেইছিলাম, তোমরা একটু খেয়াল করেছিলে কি না, সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই পরিবর্তনগুলো এসছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় কি হয়েছে, গণতন্ত্র বিকশিত হয়েছে। আমরা যদি দেখি একটু ইতিহাসের দিকে আমরা ফিরে যাই সুপ্রিয় শিক্ষার্থী, যখন এই যে শিল্প বিপ্লব শুরু হলো ইংল্যান্ড এবং ইংল্যান্ডের পার্শ্ববর্তী ইউরোপীয় দেশগুলোতে, তখন কিন্তু ইংল্যান্ড বা ব্রিটিশরা সারা বিশ্বে অধিকাংশ জায়গায় তাদের শাসন ক্ষমতা কলোনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। আমরা খুব ভালো করে জানি বা এটি আমাদের একেবারে খুব সুন্দরভাবে মেমোরাইজ হয়ে আছে। সে বিষয়টি কি, যে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নেয় বা গ্রহণ করে। 1757 ঠিক তার পরপরই কিন্তু 1760। আবার যদি আমরা 1850 বা তার পরবর্তী সময় বলি, তখন আমরা দেখছি কি যে মোটামুটি ভাবে বিভিন্ন সময় কিন্তু
এই স্বাধীনতাকামী মানুষগুলো স্বাধীনতার চিন্তা ভাবনা করা বা স্বাধীন হওয়ার জন্য তাদের একটা কি বলা যায় প্রচেষ্টা ছিল, এবং সেটি সম্ভব হয়েছে এই যে জ্ঞান বিজ্ঞান বা শিল্পের বিকাশের ফলে। যার ফলে হয়েছে কি, সারা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি শাসন ব্যবস্থা হিসাবে গণতন্ত্রের বিকাশ ঘটেছে। সাথে সাথে আরেকটি বিষয় আছে, পুঁজিবাদী অর্থনীতির বিকাশ। পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থাটা কি, যে উৎপাদন এই অর্থনীতির যে দুইটি ধারা আছে, একটি সমাজতান্ত্রিক অর্থনীতি, অন্যটি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনীতি। তোমরা যারা অর্থনীতি বিষয়টি তোমাদের আছে, তোমরা এই বিষয়টি আরো বিস্তারিত এবং ভালোভাবে জানো। আমরা এখানে বিস্তারিত আলোচনায় যাব না, যেহেতু আমাদের আরো অনেক কিছু আলোচনার বিষয় আছে। এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ উৎপাদন করার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ব্যক্তি সেটিকে উৎপাদন করে এবং উৎপাদন করে বাজারজাত করা এবং সেখান থেকে কি বলা যায় মুনাফা তুলে আনা বা লাভ তুলে আনা, এইরকমই কিছু বৈশিষ্ট্যপূর্ণ যে অর্থনৈতিক ব্যবস্থা, খুব সহজ কথায় সেটিকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলে। এই শিল্প বিপ্লবের ফলে যখন নতুন নতুন আবিষ্কার এবং বিভিন্ন উদ্যোক্তারা বড় বড় শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করলেন, সেখানে কিন্তু তাদের পুঁজি ফেরত আসা বা লাভ করার একটা বিষয় ছিল, যেটি হচ্ছে এই যে পুঁজিবাদী অর্থনীতির ব্যবস্থার বিকাশ বলা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে মজুরি ভিত্তিক শ্রম ব্যবস্থা, অর্থাৎ যারা এই যে বৃহদায়তন শিল্প কলকারখানা গুলোতে কাজ করবে, এটার মালিকানা ব্যক্তি কেন্দ্রিক, আর এখানে যারা কাজ করবে মূলত তাদের কাজের জন্য কিন্তু তারা মজুরি পাবে বা তাদের কাজের তারা মজুরি বা পারিশ্রমিক গ্রহণ করবে। পরবর্তী বলা হচ্ছে কৃষি ক্ষেত্রে আধুনিকায়ন। শিল্প বিপ্লবের অন্যতম একটি বৈশিষ্ট্য, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকলেও শিল্পের ছোঁয়া কিন্তু কৃষিকেও ছুঁয়ে গেছে। কৃষিতেও আমরা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখছি। প্রযুক্তি এমন পর্যায়ে গেছে যে আমরা যেগুলোকে আগে সিজনাল ফল বা সিজনাল শাকসবজি বলতাম, খুব সহজ আমাদের একবারে চারপাশে ঘটে যাওয়া যে উদাহরণগুলো আমরা সেগুলোই ব্যবহার করছি। যে দেখা যাচ্ছে যে এই প্রযুক্তির ব্যবহারের ফলে আর কোনো উৎপাদিত পণ্যের বা ফসলের একটা নির্ধারিত বা নির্দিষ্ট মৌসুম থাকছে না, এটা এই 12 মাসে চলে আসছে বা সারা বছরই এগুলি উৎপাদন হচ্ছে। আবার সারা বছর উৎপাদন করতে যাওয়ার জন্য সেখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আমরা যারা বিভিন্ন বিশেষ করে এই টেলিভিশনে একজন বলা যায় যে টেলিভিশন ব্যক্তিত্ব সাইক সিরাজ কৃষিভিত্তিক প্রোগ্রামগুলো করেন বা অনুষ্ঠানগুলো করেন, সেখানে আমরা দেখি যে কত সুন্দর সেখানে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আমরা এখনো আমাদের দেশে যদি কীটনাশক আমরা জমিতে দিতে যাই, সেখানে আমরা মানুষ ওই হস্তচালিত যে বিষ বা যে কীটনাশক দেওয়ার যে মেশিন আছে সেগুলো ব্যবহার করে, কিন্তু উন্নত দেশগুলোতে তারা করছে কি ড্রোনের মাধ্যমে তারা এই কৃষিতে এই যে তারা কীটনাশকের প্রয়োগ করছে। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কৃষির প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই আধুনিকায়ন এসছে। লাস্ট আমরা বলছি সামাজিক সম্পর্কের জটিলতা। সামাজিক সম্পর্কের জটিলতা শিল্প বিপ্লবের একটি বৈশিষ্ট্য কিরকম ভাবে, যখন শিল্পায়ন হচ্ছে এবং নগরায়ন হচ্ছে, এই শিল্পায়নের ফলে এবং নগরায়নের ফলে মানুষ কাজের আশায় কাজের সুবিধার জন্য বিভিন্ন নগরমুখী হচ্ছে বা শহরমুখী হচ্ছে। সাথে সাথে যেসব এলাকায় শিল্প কলকারখানা আছে সেই সব এলাকায় তো তার ঘর বাড়ি নেই, সে সেই গ্রামীণ এলাকার তার ঘর বাড়ি ছেড়ে শহর অঞ্চলে বসবাস করছে। আমাদের অনেক শিক্ষার্থী আছো যারা তাদের স্বপ্ন পূরণের জন্য এই শহরে এসে বা এই রকম আমাদের এই কলেজে বা বিভিন্ন শহরের কলেজগুলোতে তোমরা যখন লেখাপড়া শিখতে আসছো বা তোমরা কলেজ হোস্টেল বলো বা কোনো আবাসন অর্থাৎ মেস বলো, এরকম জায়গায় তোমরা যখন থাকছো, পরিবারের সাথে কিন্তু তোমাদের একটা সম্পর্কের দূরত্ব চলে আসছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে দূরত্বগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্কের জটিলতাও সৃষ্টি হচ্ছে। মূলত এছাড়াও কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য, মানে বলা যায় আমরা আমাদের সুবিধার জন্য বা আমাদের সিলেবাসের সীমাবদ্ধতার কারণে আমরা এটুকুই মাত্র আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী,
এরপরে যদি তোমাদের কারোর কোনো বিশেষ বিষয়ে জানার থাকে, অনুগ্রহ করে তোমরা এই ক্লাস চলাকালীন সময় বা ক্লাসের পরে তোমরা ওই যে রোল নাম্বার দিয়ে আসসালামু আলাইকুম লেখো, এটির দরকার নাই। তোমরা তোমাদের সমস্যাটা নিয়ে যদি আলোচনা করো বা সমস্যার কথাটা তোমরা বলো, আমাদেরকে SMS এর মাধ্যমে জানাও, তাহলে আমরা কিন্তু তোমাদের সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করতে পারি। এবার আসি আমরা শিল্প বিপ্লবের যে আমরা পরবর্তী যে বিষয়টি আছে অর্থাৎ প্রভাব, এই প্রভাবটিকে আমরা বলছি আর্থসামাজিক জীবনে অর্থাৎ অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এর প্রভাবকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটি ইতিবাচক প্রভাব আর একটি নেতিবাচক প্রভাব। শুরুতে আমরা আসি এর ইতিবাচক প্রভাবে, বা ভালো কি প্রভাব বা ভালো কি ইম্প্যাক্ট হয়েছে। ভালো কি ইম্প্যাক্ট হয়েছে বলা হচ্ছে উৎপাদন পদ্ধতির পরিবর্তন। উৎপাদন পদ্ধতির পরিবর্তন এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পরপরই একজন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, যিনি আমাদেরকে বলেছিলেন যে তলাবিহীন ঝুড়ি, এই কথাটি কিন্তু আমাদের সকলের কাছে বেশ পরিচিত একটি শব্দ, তলাবিহীন ঝুড়ি। অর্থাৎ একটি ঝুড়ি যার নিচ নেই বা তলা নেই। যদি এরকম কোনো শুধু ঝুড়ি হওয়া লাগবে না, তোমার কাছে যদি তলা ছাড়া একটা যদি পানির বোতলও থাকে, তুমি সারাদিন যদি ওই বোতলে পানি ঢালো, ওই বোতল কিন্তু কোনোদিনই ভর্তি হবে না, পুরো জিনিসটাই অপচয় হবে। এই যে আমরা সেই তলাবিহীন ঝুড়ি থেকে এখন আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে, আমাদের শিক্ষার হার বেড়েছে, আমাদের গড় আয়ু বেড়েছে, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এই যে উৎপাদন পদ্ধতির পরিবর্তন বা আধুনিক প্রযুক্তির ব্যবহারেরই কিন্তু এটি একটি ফলশ্রুতি। পরবর্তীতে আমরা চলে আসি প্রাকৃতিক সম্পদ। আমরা কিন্তু বিভিন্নভাবে প্রাকৃতিক সম্পদের আমরা ব্যবহার করতে পারছি, যদিও আমরা জানি যে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ খুব সীমিত, আমাদের খনিজ সম্পদও খুব সীমিত। যতটুকু আছে, যা কিছু আছে, আমাদের গ্যাস আছে, গ্যাস ভিত্তিক আমাদের অনেক কলকারখানা আছে, আমাদের কয়লা খুব সীমিত, আমাদের বাইরে থেকে কয়লা আমদানি করতে হয়, আমাদের তেল যদিও আমাদের দেশে পাওয়া যায় সেটিও খুব সীমিত, সেটিও আমদানি করতে হয়। কিন্তু এই যে সোলার সিস্টেম যেটি আমাদের দেশে এখন অনেক জায়গায়, তোমরা যারা আমাদের শিক্ষার্থীর মধ্যে তোমরা যারা এই রাজশাহী শহরে আছো, তোমরা যদি বিকাল বা সন্ধ্যার দিকে রাজশাহী শহরের দক্ষিণ দিকে যে পদ্মা নদীর তীরে যদি দাঁড়াও বা ধারে যদি বাঁধের উপর যদি দাঁড়াও, দেখবে যে এই নদী এই চর বা পানির ওই পারে যে গ্রামগুলি আছে, সেই গ্রামগুলিতে কিন্তু বৈদ্যুতিক বাতি জ্বলছে। সেখানে কিন্তু কোনো বৈদ্যুতিক লাইন যায় নাই বা তারও যায় নাই, সেখানে কি হচ্ছে, সোলার সিস্টেমের মাধ্যমে কিন্তু সেখানে বৈদ্যুতিক বাতিগুলো জ্বলছে। তাহলে সেখানে মানুষ কিন্তু তারা প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে পারছে। এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, শুধু আমাদের দেশকেন্দ্রিক না, সারা বিশ্বেই কিন্তু এরকম ভাবে বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার হচ্ছে। পরবর্তীতে আমরা চলে আসি জীবনযাত্রার মান বৃদ্ধি। জীবনযাত্রার মান বৃদ্ধি সেটা তো তুমি আমি আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনের যে আমাদের যে অবস্থার পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন আমরা অনেকেই সেই হারিকেন অথবা ল্যাম্প বা লম্ফ যেগুলোকে বলা হয়, এইরকম পরিবেশে বোধহয় কেউ আর নেই। যদিও মাঝে মাঝে আমাদের বিদ্যুৎ বিভ্রাট ঘটে, তারপরেও কিন্তু বলা যায় যে ওভারঅল উপজেলা বা প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতেও কিন্তু এই বৈদ্যুতিকরণের যে প্রক্রিয়া অথবা যা এগুলোতে কিন্তু আমাদের জীবনযাত্রার মান কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি 2 দশক বা 3 দশক আগে আমাদের পরিবারগুলোর দিকে তাকাই, হয়তো সেখানে একটি সাদা কালো টেলিভিশন ছিল। আরো যদি 40 বছর আগে চলে যাই, সেই সাদা কালো টেলিভিশনে ছিল না, হয়তো কোনো কোনো বাড়িতে রেডিও যেটা বলা হয় সেই রেডিওটি ছিল। হয়তো আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে আমার চাকরি জীবনে অন্তত কয়েক বছর 7-8 বছর চাকরি করার পর যখন 99 বা 2000 সালের দিকে মোবাইল ফোনটি অ্যাভেলেবল হলো, তখন আমি ফোন ব্যবহার করেছি। তাহলে আমার জীবনযাত্রার মানটা বৃদ্ধি পেয়েছে।
এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি পরিবারে এখন বিদ্যুতের ব্যবহার, টেলিভিশনের ব্যবহার, রেফ্রিজারেটরের ব্যবহার, আরো অন্যান্য যে মানুষের জীবনের মান বৃদ্ধির যে উপকরণগুলি সেগুলি আমরা পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যে আমাদের এত উন্নয়ন বা উন্নতি, এটাও তো জীবনযাত্রার মান বৃদ্ধির একটা মাপকাঠি। তাহলে সেভাবে এটা হচ্ছে। নেক্সট আমরা চলে আসি যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যাতায়াত যোগাযোগ ব্যবস্থার আমাদের দেশ কেন্দ্রিক যে কত উন্নতি ঘটেছে। এছাড়াও যদি আমরা সারা বিশ্বের দিকে নজর দিই, তাহলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থার কি অভূতপূর্ব উন্নয়ন। আমরা আমাদের দেশের খুব সামান্য, আমরা যেহেতু স্লাইডে আমরা এই রেল ইঞ্জিন ব্যবহার করেছিলাম, সেখানে একটি বুলেট ট্রেন ছিল। সেই বুলেট ট্রেনের গতিবেগ ঘন্টায় কোথাও কোথাও কোনো কোনো দেশে 350 থেকে 400 কিলোমিটার বা তদূর্ধ্ব। তাহলে এখান থেকে যদি ঢাকা যেতে হয় 200 বা 250 কিলোমিটার, তাহলে আমাদের বলা যায় যে সেটি আমরা 30 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। অথবা আমাদের দেশে এই যে অতি সম্প্রতি আমাদের পদ্মা নদীর উপরে পদ্মা বহুমুখী সেতু একটা নির্মিত হচ্ছে, এটিও আমাদের যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ধরনের উন্নতি। বিভিন্ন অঞ্চলে একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে শহর এলাকার সাথে যে সংযোগ সড়কগুলি, অনেক অঞ্চল আছে, অনেক এলাকা আছে, অনেকের কাছে বিস্ময় মনে হবে যে কোনো কোনো ক্ষেত্রে আগের যে আমাদের যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা ছিল, সেই যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় আমার এই কোনো সহপাঠীকে প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার হেঁটে তাদেরকে কোনো একটি রেল স্টেশনে আসার পরে রাজশাহী শহরে আসতে হতো ট্রেনে করে। সেই জায়গাতে কিন্তু খুব সহজভাবে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে খুব দ্রুততার সাথে বা দ্রুততর সময়ের মধ্যে তারা কিন্তু শুধু এই শহর না, যে কোনো শহরের সাথে বা বিশ্বের যে কোনো দেশের সাথে যোগাযোগ স্থাপনটা খুব সহজ হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে আমরা কোথায় আমাদের কোন প্রবাসী আত্মীয় স্বজন আছে, সেটি আমেরিকা হোক অথবা অন্য কোনো দেশে হোক, মুহূর্তের মধ্যে আমরা আমাদের মোবাইল ফোনের তার সাথে আমরা কানেক্ট হয়ে যেতে পারছি। তাহলে এটি আমাদের দুঃখিত যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগ করে দিয়েছে। তারপর বলা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে এই যে আমরা আগের ইয়েতে যেটি বলেছিলাম যে আমাদের বৃহদায়তন যে শিল্প কলকারখানা, এই বৃহদায়তন শিল্প কলকারখানা, বৃহদায়তন শিল্পের বিকাশ, এই ক্ষেত্রে হচ্ছে কি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। একসময় আমাদের দেশের যে মহিলারা কাজ পেত না অথবা কাজের জন্য অন্য কারোর বাড়িতে গৃহভৃত্য বা হোম সার্ভেন্ট হিসেবে কাজ করতো, আজকে কিন্তু তারা বৃহদায়তন শিল্প হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকারখানায় তারা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিয়েছে। বা যখনই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিতে পারছে বা করছে, খুব স্বাভাবিকভাবে কিন্তু জীবনযাত্রার মানটিও বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী আমরা বলতে পারি ব্যবসা বাণিজ্যের প্রসার। একসময় আমাদের এই দেশ ছিল শুধুমাত্র আমদানি নির্ভর, এখন কিন্তু আমরা অনেক পণ্য বাইরের দেশে আমরা রপ্তানি করতে পারি। এই যে আমরা রপ্তানি করছি বা করতে পারি, এছাড়াও আর একটা কি হয়েছে যে ব্যবসা বাণিজ্য কিন্তু দারুণভাবে প্রসার হয়েছে। বিভিন্ন দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার, শুধু আমাদের না, বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের এই ব্যবসা বাণিজ্য কিন্তু প্রসারিত হয়েছে। কিসের ফলে হয়েছে? ওই যে বৃহদায়তন শিল্প, আমরা যেটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলেছিলাম, আবার আমরা বলেছিলাম কি যে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ, অর্থাৎ যে এরকম বড় ধরনের শিল্প কলকারখানা তৈরি করেছেন, তিনি কিন্তু এরকম একটি তার ব্যবসাটাকে সম্প্রসারিত করার জন্য তিনি চেষ্টা করেন বা চেষ্টা করে থাকেন। ঠিক একইভাবে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার একটা ফলাফল আমরা বলতে পারি মুক্তবাজার অর্থনীতির সূচনা। মুক্তবাজার অর্থনীতি হচ্ছে যে অবাধে বিশ্বের বিভিন্ন দেশে কোনো সরকার নিয়ন্ত্রিত কোনো বাজার ব্যবস্থা থাকবে না বা সরকার নিয়ন্ত্রিত কোনো উৎপাদন ব্যবস্থা থাকবে না। সকল দেশ পরস্পর তার যে সকল দেশের সাথে তার ব্যবসা বাণিজ্য চালানো সম্ভব বা করা যাবে, সেই সব দেশে সে তার ব্যবসা বাণিজ্য চালাবে। এরপর বলা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি। প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টিটা কি? প্রতিযোগিতা একটা পণ্য আমরা
যদি, যেটি বললাম যে এই যে একটি পণ্য আছে, এই পণ্যটি যদি ভালো না হয়, আরেকটি কোম্পানি কি করবে, এর থেকে ভালো একটি পণ্য তৈরি করে, অর্থাৎ এর থেকে ভালো একটি কলম তৈরি করে সে বাজারে আসবে, যেটি তার গ্রাহকের কাছে অধিক জনপ্রিয়তা পাবে, সেটি বেশি চলবে। তুমি নিজেই দেখো যে বাজারে বিভিন্ন ধরনের বল পেন পাওয়া যায়। তুমি কিন্তু যখন বল পেনটা সংগ্রহ করতে যাও বা কিনতে যাও, তুমি যেটিতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি সেই ধরনের বল পেনটি তুমি ব্যবহার করো। তাহলে এইখানে কি হচ্ছে, এই যে বাজারের মধ্যে একটা এই শিল্প বিপ্লবেরই একটা ফলশ্রুতি বা শিল্পায়নের একটা ফলশ্রুতি হচ্ছে যে একটা প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি। আর প্রতিযোগিতামূলক বাজার যখনই সৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে, একটা ভালো পণ্য জনগণ সেটি সহজলভ্যভাবে পেতে সক্ষম হচ্ছে। এরপর বলা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ বিল্ডিং, ঘর বাড়ি, রাস্তাঘাট, যেগুলো যে ডেভেলপমেন্ট বা যে উন্নয়নগুলো আমরা চোখে দেখতে পাই, এরকম অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। এই যে মানুষের যখন জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে পরিবর্তন আসছে, মানুষ কিন্তু আর সেই কুড়ে ঘরে বা টিনের ঘরে থাকছে না, সেখান থেকে মানুষ বিল্ডিং তৈরি করছে। কেন করছে? যে এটা জীবনযাত্রার মানকে উন্নত করবে, সাথে সাথে এটি টেকসই হবে বা বেশি অধিক নিরাপত্তা সম্পন্ন হবে। তাহলে এরকম ভাবে ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে বা আরো অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই অবকাঠামোগত উন্নয়ন করার প্রয়োজন পড়ছে। পরবর্তীতে আমরা বলছি ইতিবাচক একটা প্রভাব, সেটা হচ্ছে যে কারণে আমরা সমাজকর্ম পড়তে এসে শিল্প বিপ্লব আমাদেরকে পড়তে হচ্ছে, সেটা হচ্ছে পেশাদার সমাজকর্মের উদ্ভব। কেন পেশাদার সমাজকর্মের উদ্ভব হলো? আমরা শুরুতেই বলেছিলাম যে শিল্প বিপ্লব অর্থনৈতিক, সামাজিক, এই যে বিভিন্ন ধরনের, অথবা এখানে যে আমরা কথাটি বলছি যে আর্থসামাজিক জীবনে যে প্রভাব, অর্থনৈতিক দিকে কিন্তু প্রভাবগুলি অধিকাংশই ইতিবাচক প্রভাব, কিন্তু সামাজিক দিকে এর প্রভাবগুলো কিন্তু আবার নেতিবাচক প্রভাব। আমরা পরবর্তীতে নেতিবাচক প্রভাব যখন আলোচনা করব, তখন দেখা যাবে যে মানুষের সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক শূন্যতা, এই যে বিভিন্ন সমস্যার যে সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য প্রচলিত বা ট্র্যাডিশনাল আমাদের যে সমাজ সেবা বা সমাজ কল্যাণমূলক কাজগুলো ছিল, এই কাজগুলো যখন ব্যর্থ হতে থাকলো, তখনই কিন্তু এই সমাজকর্মের পেশাদারিত্ব বা পেশাদার সমাজকর্মের উদ্ভব হলো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এর নেতিবাচক প্রভাবে। নেতিবাচক প্রভাবের আমরা কিন্তু, আমি একটু আগেই বললাম যে নেতিবাচক প্রভাবের অধিকাংশই কিন্তু আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় কেন্দ্রিক। কিছু কিছু বিষয় আছে অর্থনীতি কেন্দ্রিক, কিন্তু তার থেকে বেশি নেতিবাচক প্রভাবগুলো সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্রিক। যেমন প্রথমেই আমরা বলছি কুটির শিল্পের বিলোপ এবং বেকারত্বের সৃষ্টি। একসময় যে কুটির শিল্পগুলো ছিল, এগুলো কিন্তু বৃহদায়তন শিল্প কলকারখানা হওয়ার কারণে এগুলো বিলুপ্ত হয়ে গেল। এখন অনেক জায়গায় কিন্তু ওই বড় বড় কিন্তু ফ্লাওয়ার মিল বা ময়দা মিল পাওয়া যাবে, কিন্তু ছোট ওই আটা মিল বা ধানের কল, এরকম কিছু কিন্তু হাস্কিং মিল এরকম পাওয়া যাবে না। যাদের হচ্ছে কি, যারা এরকম ছোট ছোট বিষয় ইয়ের উপরে কলকারখানার উপরে নির্ভরশীল ছিল বা গৃহকেন্দ্রিক যে ব্যবস্থা ছিল, এই গৃহকেন্দ্রিক ব্যবস্থাগুলো বিলুপ্ত হয়ে যায় বা এগুলো আস্তে আস্তে জনপ্রিয়তা হারায় এবং সেখান থেকে বেকারত্বের সৃষ্টি। আবার পরবর্তী আমরা যেটা বলছি যৌথ পরিবার ব্যবস্থার ভাঙন। যৌথ পরিবার ব্যবস্থার ভাঙন, এটা কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ফলে, সাথে সাথে হয়েছে কি শহরমুখী হওয়ার শিল্পায়ন, এই শিল্প বিপ্লবের একটা অন্যতম ফলশ্রুতি হচ্ছে শিল্পায়ন এবং নগরায়ন বা শহরায়ন। এই যে শিল্পায়ন বা শহরায়নের ফলে মানুষ কিন্তু যখন শহর কেন্দ্রিক হচ্ছে বা শহরের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু সেই যৌথ পরিবার ব্যবস্থাটা এটি ভেঙে আসছে। এর ফলে আবার হচ্ছে কি সামাজিক সম্পর্কগুলো শিথিল হয়ে যাচ্ছে বা সামাজিক সম্পর্কের অবনতি ঘটছে। এরপর শহরায়নের ফলে মানুষ যখন শহরে কাজ করতে আসছে বা নগরে কাজ করতে আসছে, তখন কিন্তু সে তো গ্রামীণ এলাকার মানুষ, তার তো এখানে ঘর বাড়ি বা জমি জায়গা নাই, অথবা যে পরিমাণ সে পারিশ্রমিক বা মজুরি পায়, সেই পারিশ্রমিক বা মজুরি দিয়ে তার পক্ষে খুব ভালো বা স্বাচ্ছন্দ্যের কোনো ঘর বাড়িতে থাকা সম্ভব হয় না। ফলে সে করে কি, ঘিঞ্জি বস্তি এলাকাগুলোতে সে থাকার চেষ্টা করে বা থাকে, এবং সেখানে এই যে যৌথ পরিবার ব্যবস্থা যে ভেঙে যাচ্ছে, ছেলেমেয়েরা অরক্ষিত অবস্থায় ঘর বাড়িতে থাকছে,
তাদের মধ্যে কিন্তু একটা অপরাধ প্রবণতা কাজ করে, অথবা যে মানুষটি সেই গ্রামাঞ্চলে তার স্ত্রী এবং ছেলে মেয়েগুলোকে রেখে এসে শহর অঞ্চলে বসবাস করে, যেহেতু সামাজিক বন্ধনটা এখানে শিথিল হয়ে যায়, অনেক সময় সে নিজেও কিন্তু বেপরোয়া হয়ে ওঠে এবং বিভিন্ন ধরনের অপরাধ প্রবণ কাজের সাথে, মাদকাসক্তি হতে পারে, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হতে পারে, এই কাজগুলোর সে অভ্যস্ত হয়ে ওঠে বা এগুলো করতে থাকে। তারপরে আসছে কি বিভিন্ন ধরনের সামাজিক বিচ্ছিন্নতা, যখন শহর কেন্দ্রিক মানুষ হয়ে যাচ্ছে, কেউ চেনে না জানে না, অথবা তার পরিবারের সাথে যোগাযোগ থাকছে না, এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু এই বিভিন্ন ধরনের সামাজিক বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। এরপর আমরা বলছি শ্রেণীদ্বন্দ্ব এবং সামাজিক বৈষম্যের সৃষ্টি। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটা অন্যতম নেতিবাচক দিক সেটা হচ্ছে শ্রেণীদ্বন্দ্ব বা সামাজিক বৈষম্যের একটা বিষয়। সামাজিক বৈষম্যের বিষয়টা কি বা শ্রেণীদ্বন্দ্ব বিষয়টা কি? যখন এই যে বৃহদায়তন শিল্প করছে, আবার ওদিকে শ্রমিকরা আছে, মজুরি ভিত্তিক শ্রমিক, খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে কিন্তু একটা সামাজিক বৈষম্য বা একটা শ্রেণীদ্বন্দ্ব তৈরি হচ্ছে, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। এই যে মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর তৈরি হচ্ছে বা উচ্চবিত্ত বা নিম্নবিত্তের একটা যে ব্যবধান তৈরি হচ্ছে, এতে কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক বৈষম্য বা সামাজিক দ্বন্দ্ব বা শ্রেণীদ্বন্দ্ব এরকম একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপর বলা হচ্ছে অপসংস্কৃতির অনুপ্রবেশ এবং সাংস্কৃতিক শূন্যতা। অপসাংস্কৃতিক অনুপ্রবেশ, আমরা ইন্টারনেটের মাধ্যমে শুধু যে খুব ভালো হয়ে সবাই যে শুধুমাত্র লেখাপড়া করছি বা ভালো কোনো কাজের সাথে জড়িত আছি তা কিন্তু না। যেগুলো আমাদের সংস্কৃতির সাথে যায় না, এরকম জিনিসের সাথে কিন্তু আমরা আস্তে আস্তে নিজেরা জড়িয়ে পড়ছি। এর ফলে হচ্ছে কি, অপসংস্কৃতি বা বিদেশি সংস্কৃতি আমাদের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে আমরা এটা ঢুকে যাচ্ছে। এর ফলে যে আমরা একটা সাংস্কৃতিক শূন্যতাও সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে এই বিভিন্ন ধরনের অপসংস্কৃতির অনুপ্রবেশের ফলে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু আরো নানাবিধ সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। বলা হচ্ছে সামাজিকীকরণ এবং মনস্তাত্ত্বিক সমস্যা। যখন একটা মানুষ তার পরিবার পরিজন ছেড়ে শহর অঞ্চলে এসে বসবাস করছে, অথবা পরিবার পরিজন ছেড়ে সে যখন বিচ্ছিন্নভাবে বসবাস করছে, খুব স্বাভাবিকভাবে তার কিন্তু সামাজিকীকরণে একটা সমস্যা দেখা দেয়। এছাড়াও যদি আমরা বলি যে বাবা মা, শহরের বাবা মা বা সেই শিল্পায়নের ফলে যে শিল্প সমাজ, সেখানকার বাবা মা উভয়ে কাজের সাথে আছে, উভয়ে চাকরিতে যাচ্ছে, তাদের যে ছোট সন্তানরা থাকে বা ছেলেমেয়েরা থাকে, তাদের সামাজিকীকরণটা কিন্তু অনেক সময় সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে হয় না। যখন সামাজিকীকরণটা সুষ্ঠুভাবে হয় না, তখন কি হয়, তাদের মধ্যে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দেয়। তাহলে সামাজিকীকরণটা কি? সামাজিকীকরণটা হচ্ছে সমাজের মতো করে বেড়ে ওঠা বা গড়ে ওঠার প্রক্রিয়াই হচ্ছে কিন্তু সামাজিকীকরণ। সমাজের মতো করে, অর্থাৎ আমি যে ইসলাম ধর্মাবলী, আমার যে সামাজিকীকরণ প্রক্রিয়া, আমি কিন্তু খেলার মাঠে যখন যাই তখন জোরে হাততালি দিই, তখন খেলাধুলা করি, লাফালাফি করি, বন্ধু বান্ধবের সাথে হই হুল্লোড় করি। এই আমি মুসলিম হিসাবে যখন আমি একটি ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদে যখন যাচ্ছি, তখন কিন্তু আমি এগুলো করি না। আমাকে আলাদাভাবে শেখাতে হয়নি, আমি কিন্তু অন্যের দেখে, আমার পরিবারের দেখে বা অন্যের দেখে কিন্তু আমি এটি শিখে গেছি। অথবা একটা নির্দিষ্ট বয়সের পরে দেখা যাচ্ছে কি, যে ওই যে 6 বছর বা 4 বছর 5 বছর বয়সের পর থেকে আমি আমার যারা পূর্বসূরি অর্থাৎ বড় যারা ভাই বোন আছে তাদের দেখে আমি কিন্তু কলম দিয়ে লেখার চেষ্টা করছি। আমি তার বই পড়তে পারি না, তবুও তার বইটি নিয়ে আমি টানাটানি করছি। এই যে লেখাপড়ার প্রতি একটা আগ্রহী হওয়া অথবা অন্য কোনো কাজের প্রতি আগ্রহী হওয়া, এই যে সমাজের মতো করে গড়ে ওঠা বা বেড়ে ওঠার যে প্রক্রিয়া, এটি হচ্ছে সামাজিকীকরণ। যখন বাবা মা বিহীন বা বাবা মা কর্মস্থলে থাকছে, ছেলে মেয়ে তারা একা একা অথবা বিচ্ছিন্নভাবে বড় হচ্ছে, অনেক সময় তাদের কিন্তু এই সামাজিকীকরণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এবং এই সামাজিকীকরণের সমস্যা থেকেই কিন্তু বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা, অর্থাৎ কিশোর অপরাধ বৃদ্ধি, অর্থাৎ বিভিন্ন ধরনের মাদকাসক্তি, এই ধরনের সমস্যাগুলো আমরা খুব ছোট উদাহরণ, আরো বিস্তারিত এগুলো নিয়ে বলা যায়, আমাদের সময় যেহেতু সীমিত, আমরা ছোট উদাহরণ এই দুটি দিয়ে আমরা বলতে পারি। নেক্সট আমরা বলছি বস্তুগত দৃষ্টিভঙ্গি ও জীবনধারার পরিবর্তন। বস্তুগত দৃষ্টিভঙ্গি অর্থাৎ আমাকে
ওই যে আমরা বললাম যে আগের ইয়েতে কি বলেছি যে জীবনযাত্রার মান বৃদ্ধি, এই জীবনযাত্রার মান বৃদ্ধি করতে গিয়ে আমাদের বস্তুগত দৃষ্টিভঙ্গিটা কিন্তু বেড়ে যাচ্ছে বা জীবনধারায় আমরা পরিবর্তন করতে চাচ্ছি। কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক এই বাদ বিচার অনেক সময় আমরা আমাদের জীবনধারার বা দৃষ্টিভঙ্গির মধ্যে আসছে না। আমরা ভালো বা বেটার থাকবো বা অন্যের থেকে আরো সম্পদের মালিক হব, এই একটা টেন্ডেন্সি বা একটা ধারণা থেকে আমরা কি করছি, আমরা বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলোকেই মোটামুটি ভাবে আমরা নেতিবাচক প্রভাব হিসাবে চিহ্নিত করছি। আমরা আমাদের আলোচনা আজকে শেষ করব এই হিসাবে যে শিল্প বিপ্লবকে বলা হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। আধুনিক ও সভ্য জীবনযাপনে শিল্প বিপ্লবের অবদান চিরস্মরণীয়, যেটা আমরা নিজেরা আমাদের জীবন দিয়েও বুঝতে পারছি, অথবা এই মুহূর্তে আমরা যারা ক্লাসে আসি বা ক্লাস করছি বা পরবর্তীতে যারা দেখব, এটা কিন্তু শিল্প বিপ্লবেরই একটা ফলশ্রুতি। শিল্প বিপ্লবের ফলে আমাদের কি হলো, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সুদূর প্রসারী এবং ব্যাপক পরিবর্তন আসে। এই যে এই পরিবর্তনগুলো মানব সভ্যতার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে এসছে, যেটাকে বলা হচ্ছে যে শিল্প বিপ্লব সবসময় কিন্তু পরিবর্তনটা এটা সরল রেখাতে প্রবাহিত। এখন এখান থেকে যারা এই রেখাটাকে আঁকাবাঁকা করার বা বিপথে নেওয়ার চেষ্টা করবে, তারাই কিন্তু সেখানে সেই সময় উপযোগী করে বা ভালোভাবে তারা চলতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে শিল্প বিপ্লব একদিকে যেমন মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, ঠিক একইভাবে সমাজকে নিত্য নতুন সমস্যার সম্মুখীন করছে। আর এই নিত্য নতুন সমস্যার সম্মুখীন করার কারণেই উদ্ভব হচ্ছে আমাদের এই আধুনিক সমাজকর্মের, আধুনিক সমাজ কল্যাণের বা সমাজকর্মের, যেটা সমাজে একটি বড় ধরনের এই সামাজিক অসঙ্গতি বা অন্যান্য যে অনিয়মগুলো এগুলো দূর করার ক্ষেত্রে বা সামাজিক সমস্যাগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় যেটি আছে আমাদের সিলেবাসে, সেই তৃতীয় অধ্যায়ে যাব। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।